প্রিয় বন্ধু ও ভাই বোনেরা, আমরা জটিল একটা সমস্যার সম্মুখীন হয়েছি। সমস্যাটা হচ্ছে এসএলএসটির ভবিষ্যৎ কি হতে পারে। বিশেষ করে কালকে আমাদের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বেরিয়েছে বা সুপ্রিম কোর্টের যে শুনানিতে হয়েছিল, সেই শুনানির পরে আমাদের কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে। কয়েকটা ব্যাপার নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে যে এসএলএসটির ভবিষ্যৎ কি হবে। আমরা কিন্তু সেটা নিয়ে খুব চিন্তিত। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছি তারা এর পরে কি হবে সেটা নিয়ে চিন্তিত। আমরা একটা আশায় ছিলাম যে ডিসেম্বরের মধ্যে একটা রিক্রুটমেন্ট হবে। যারা ইন্টারভিউয়ে অলরেডি ডাক পেয়েছো, তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারছো না। এরকম একটা দোলাচলের মধ্যে সবাইকে থাকতে হচ্ছে। সব থেকে বড় সমস্যার যেটা রাইজ করছে যে আমাদের মনের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে যে পরীক্ষা কি বাতিল হবে। আর আরেকটা দেখো, আরেকটা জায়গায় হচ্ছে 2016 এবং ফ্রেশার্সদের কি আলাদা করা যাবে। আমরা কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে একটা তো সলিউশন খুঁজতে হবে। সেই সলিউশনটা কিরকম হতে পারে? এই 2016 এবং ফ্রেশার্সকে আলাদা করলে সমস্যাটা মিটে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমাদের ঘুরপাক খাচ্ছে যে 10 নম্বরটা, যে এক্সপিরিয়েন্সের বা অভিজ্ঞতার নম্বরটা নিয়ে ঝামেলা হচ্ছে, সেই নম্বরটারই বা পরিস্থিতি কি হতে পারে। আর তার থেকে বড় ব্যাপার যে আবার কি পরীক্ষা দিতে হবে, এতটা কষ্ট করে পরীক্ষা দেওয়ার পরে আবার কি সেই জায়গাটাতে পরীক্ষার সিচুয়েশনে আসবে, আবার নতুন করে প্রস্তুতি নিতে হবে। সব পরিবার ফেলে যারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত, তারা সেই কাজকর্মগুলো বাদ দিয়ে আবার সেই পরীক্ষার মুখী হবে। এরকম জটিল ব্যাপার। এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু কোনো কিছুই নেই। প্রশ্নগুলো এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। তো চলো, কি হতে পারে আমরা একটু আন্দাজ করি। দেখো, আমাদের এখনো যেটা অবস্থা সেটা কি, আমাদের মূল প্রশ্ন হচ্ছে কিন্তু দেখো, পরীক্ষা কি বাতিল হবে। সবারই মধ্যে এই টেনশনটা কিন্তু ঢুকে গেছে যে পরীক্ষা কি বাতিল হবে। দেখো, এখনো যে পরিস্থিতিটা অ্যারাইজ করে আছে, সেই পরিস্থিতিটা এরকম যে পরীক্ষা যদি, মানে পরীক্ষা বাতিল নাও করানো যেতে পারে। অর্থাৎ পরীক্ষা চাইলে পরীক্ষা বাতিল নাও হতে পারে। সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। আচ্ছা, এটা কিরকম সংকট? এটা একটা এরকম সংকট যে এটা দুর্নীতিমূলক সংকট নয় যে পরীক্ষাটাকে বাতিল করে দিতেই হবে। এটা একটা সিস্টেমেটিক প্রবলেম। সিস্টেমেটিক প্রবলেমটাতে পরীক্ষা সাধারণত বাতিল হয় না। সিস্টেমটাকে একটু যদি ঠিক করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা মিটে যায়। এবার সেই সিস্টেমটাকে কিভাবে ঠিক করা যেতে পারে। তার মানে আমাদের প্রথম জায়গাটা হচ্ছে যে দেখো, পরীক্ষা বাতিলের মতো কিন্তু সিচুয়েশন হয়নি এখনো। যে জায়গাটা থেকে পরীক্ষা আবার নিতে হবে এরকম একটা জায়গা কিন্তু হয়নি। তাই চেষ্টা করলে এই পরীক্ষা বাতিলটাকে এড়ানো যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটাই এটা ভাববো, আমাদের মনের মধ্যে এটাই আপাতত ঘুরপাক খাবে। কিন্তু হয়তো যে জায়গাটাতে আছে সেই জায়গাটা থেকে জটিলতা আরো যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার সিচুয়েশনও অ্যারাইজ করে যেতে পারে, যে আর কোনো উপায় নেই। পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে, আমরা অবশ্য টের পাচ্ছি যে পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। কিন্তু এখনো অবধি যে পরিস্থিতিটা আছে তাতে কিন্তু পরীক্ষা বাতিল নাও করলেও অন্যান্য উপায়ও বেরোনো যেতে পারে, বের হতে পারে। আচ্ছা, আরেকটা আমাদের যে জায়গা আছে, দেখো 2016 ফ্রেশার্স কি আলাদা করা যাবে। দেখো, এ ব্যাপারে আমার যেটা ব্যক্তিগত মতামত যে দেখো, ফ্রেশার্স এবং 2016 এটা কিন্তু যখন আমাদের সার্কুলারটা বেরিয়েছে, সার্কুলার বেরিয়ে যাওয়ার আগে অবধি, পরীক্ষার আগে অবধি কিন্তু এই সম্ভাবনাটা ছিল, সেটা কিন্তু করা যেত 2016 যোগ্য ক্যান্ডিডেট এবং ফ্রেশার্সদের। কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে আর কোনোভাবেই কিন্তু এই সেগমেন্টটা করা যাবে না, আলাদা আলাদা পার্ট করা যাবে না। কেন করা যাবে না? দেখো, বিভিন্ন রকম জটিলতা অ্যারাইজ করে যাবে। একটা হচ্ছে 16-র মধ্যে বিভিন্ন রকম ক্যান্ডিডেট আছে যারা চাইবে না তারা আলাদা হোক, তারা টোটালি চাইবে পরীক্ষাটা বাতিল হয়ে যাক। ফ্রেশার্সদের মধ্যেও কিন্তু একই রকম ক্যান্ডিডেট আছে, তারাও কিন্তু চাইবে হচ্ছে দেখো বাতিল হয়ে যাক, বা 16-র সঙ্গে তারা কোনোভাবেই এই অল্প পোস্ট নিয়ে পরীক্ষাটা দিতে চাইবে না। অর্থাৎ ফ্রেশার্সদের দিক থেকে তো না থাকবেই, তার সঙ্গে সঙ্গে 16-র ক্যান্ডিডেটটাও কিন্তু এখন আর চাইবে না, এবং সেটা সম্ভবও নয়। 2016-র একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে এইভাবে সেগমেন্ট করা কোনোভাবেই যায় না, বিভিন্ন রকম জটিলতা আসবে। সেই জটিলতাগুলোর থেকে আবার অনেক রকম কেস হবে এবং অনেক রকম সমস্যা তৈরি হবে। সুতরাং এই পরীক্ষার পরে এই আমাদের আলাদা করার চিন্তা ভাবনাটাকে কিন্তু কোনোভাবেই আর করা যাবে না। জটিলতা, এত জটিলতা রাইজ করবে, লাস্ট অব্দি দেখা গেল এই আলাদা করতে গিয়ে লাস্ট অব্দি প্যানেলটাকে ক্যান্সেল করা হতে পারে। তো এই সেগমেন্টটা কিন্তু এখন আর সম্ভব নয় বলে আমার মনে হচ্ছে। কি করা যেতে পারে? অর্থাৎ সেগমেন্টটা যারা বলছো যে সেগমেন্ট করলেই সমস্যা মিটে যাবে, সেগমেন্ট করলে কিন্তু এখন আর পরীক্ষার পরে আর সেগমেন্ট করলে সমস্যার সমাধান হয় না, কখনোই হতে পারে না। একমাত্র মানে আবার সার্কুলারের অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, সেগুলো থেকে সেগমেন্ট করা আর যায় না।
সেগুলোকে আবার রেকটিফিকেশন করতে হবে। লিগ্যাল প্রসিডিওর অনেক, যে লিগ্যাল প্রসিডিওর মেনটেন করে সেগমেন্ট করাটা একদম দুঃসাধ্য ব্যাপার। সুতরাং সেগমেন্ট থেকে এখন সেগমেন্টের আলাদা পার্ট করা, সোলো এবং ফ্রেশার্সদের আলাদা পার্ট করা কোনো মতেই সম্ভব নয় বলে আমার ব্যক্তিগত মতামত। তোমরা অনেকেই জানতে চাইছিলে, বিভিন্ন ভাবে তোমরা জানতে চাচ্ছ, যার জন্য কিন্তু এটা ব্যক্তিগত ভাবে মনে করি যে এটা না, একদমই সম্ভব নয়। আচ্ছা, সেটা হচ্ছে দেখো, অভিজ্ঞতা 10 নম্বর কি বাদ যাবে? দেখো, এটা বিচারাধীন ব্যাপার এখনো। তবে আমরা যে কন্ডিশনে আছি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে যে পরিস্থিতির মধ্যে অ্যারাইজ করে যাচ্ছে তাতে কিন্তু মানে 10 নম্বর বাদ যাওয়ার সম্ভাবনা একটা থাকছেই, এবং আগামী দিনে সেরকমই হবে আশা করা যায়, যদিও বিচারাধীন ব্যাপার। সুতরাং এটা কিন্তু একটা জায়গা তৈরি হয়ে গেল। দেখো, এরকম একটা পরিস্থিতি সার্কুলারে যতই থাক না কেন, যখনই এই পরিস্থিতিটা আমাদের অ্যারাইজ করে যাবে, অর্থাৎ একটা ক্যান্ডিডেট 70 নম্বরের মধ্যে 70 পেয়েও পরীক্ষা দিতে পারছে না, তখন কিন্তু আর এই জায়গাটাকে ক্ল্যারিফাই করা যাবে না যে তাকে কেন নেওয়া হচ্ছে না। সুতরাং এই অভিজ্ঞতা 10 নম্বরের এই বিচার করাটা নিয়ে কিন্তু মুশকিল হবে। অর্থাৎ এখানে কিন্তু ফ্রেশার্সদের, অর্থাৎ একটা সংখ্যক মানে ক্যান্ডিডেটদের যারা 70-এ 70 পেয়েছে, তাদের কিন্তু স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এটা কিন্তু কখনোই কোর্টের দিক থেকে কোর্ট মানবে না, বা এটা লিগালও নয়। লিগাল নয় বলতে এই কারণে আমি বলবো, বা মানবিকও নয়, কারণ 70 পাওয়ার পরে সে আর কি হবে। সুতরাং কোথাও একটা ভুল ছিল, সেই ভুল থেকেই এই সমস্যাটা অ্যারাইজ করে গেছে। সুতরাং এটা কিন্তু ভবিষ্যতে এটার পরিণত কিন্তু একটা এমন একটা জায়গার মধ্যে হবে, যে জায়গাটা কিন্তু আমরা মনে হচ্ছে যে না, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। যদি বিচারাধীন ব্যাপার, আমরা এর মধ্যেই সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। যাকে তবে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে এটার একটা আমরা ক্লিয়ার পাবো। এবার জায়গাটা হচ্ছে কি করে সমাধান হতে পারে। দেখো, এই জায়গাটা কিন্তু বিভিন্ন ওয়ে থাকতে পারে, বিভিন্ন ওয়ে, এবং সবাই ওয়েটাকে খুঁজবে, নিশ্চয়ই কমিশন খুঁজবে জায়গাটাতে, সরকার থেকে এটা থেকে বেরোনোর চেষ্টা করবে আশা করি। আচ্ছা, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে পরীক্ষাটাকে দেখো বাতিল করা যাবে না। কেন পরীক্ষাটাকে বাতিল করা যাবে না? একটা পরীক্ষাকে কন্ডাক্ট করার পরে সেই পরীক্ষাকে বাতিল করলে কি হতে পারে? বাতিল করলে আবার দুটো পরীক্ষা নিতে হতে পারে। দুটো পরীক্ষা নেওয়াটা কিন্তু আরো বিশাল একটা ঝামেলা। দেখো, দুটো পরীক্ষার ক্ষেত্রে কি হবে, নতুন করে ফ্রেশার্সদের আবার ডাকতে হবে, আবার 2016-কে ডাকতে হবে। তাহলে এই যে জটিলতা রাইজ করবে, তারপর পোস্ট কম হয়ে যাবে। এই জটিলতাগুলো থেকে কিন্তু কখনোই বেরোনো যাবে না, বরং আরো সমস্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার আর একটা কি করা যেতে পারে, যেটা করলে কিছুটা সমাধান হতে পারে। আচ্ছা, সমাধানটা হচ্ছে যে এই যদি 2025-এর যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটার মধ্যে যদি শুধুমাত্র যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তাদেরকে জন্যই এই পোস্টটা রেখে দেয়, অর্থাৎ 2025-এ যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারাই শুধুমাত্র এটাতে কম্পিট করতে পারবে, এবং বাকিরা কম্পিট করতে পারবে না, বাকিদের জন্য আর থাকছে না 2016। তাহলে 2016 কি হবে? এটা নিশ্চয়ই একটা প্রশ্ন। দেখো, 2016-কে কিন্তু কখনোই বলেনি, এখনো সুপ্রিম কোর্ট থেকে বলেনি। একটা সময় হয়তো এরকম একটা ধারণা তৈরি হয়েছিল, কিন্তু 2016-কে যারা যোগ্য প্রার্থী আছে তাদেরকে কিন্তু ফ্রেশারদের সঙ্গে কম্পিট করে কোয়ালিফাই করতে হবে, কম্পিটিশন করতে হবে, তাদেরকে র্যাঙ্কে টিকতে হবে, এরকম কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কখনোই বলেনি। হয়তো আমাদের বুঝতে কোথাও একটা গন্ডগোল হয়ে গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবেই বলছে যে কোনো ফ্রেশার্স যেন বাদ না যায়। তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমি ভুল বলছি, যে কোনো যোগ্য প্রার্থী যেন বাদ না যায়। তাহলে তাদেরকে কি করে নিতে বলছে? তাদেরকে নেওয়ার একটা কিন্তু সুষ্ঠু পদ্ধতি বলেছে, যে তোমরা একটা ডিপার্টমেন্টাল একটা এক্সাম নাও, যাতে তারা সবাই একটা পাস করে, সেই পাস করলে তাদেরকে তোমরা আবার নিয়ে নাও। এখানে কিন্তু কম্পিট করার ব্যাপারটা থাকছে না। অর্থাৎ যদি এখানে মানে ধরো 16,000 জন আছে, 16,000 জনের মধ্যে 16,000 জনই পরীক্ষা দিল, 16,000 জনই পাস করলো, 16,000 জনই নিয়োগ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাকে কম্পিট করতে হবে কেন? এই জায়গাটা ব্যাপারটা হচ্ছে যে এই 16 ক্যান্ডিডেটদেরকে কেন কম্পিটিশনের মধ্যে টানা হচ্ছে? ওদেরকে টানার ব্যাপার নেই, ওদের কোয়ালিটি আছে কিনা সেটাই দেখার, ওরা পাস করতে পারছে কিনা, ওদের কোয়ালিফাইং মার্কসটা থাকছে কিনা সেটাই দেখার। তাহলে সেটা দেখতে গিয়ে তাদেরকে কেন ফ্রেশারদের সঙ্গে আবার টানা হচ্ছে? তাহলে এই 16 ক্যান্ডিডেটদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটদের সঙ্গে ওদেরকে কম্পিট করার জন্য। তাহলে ওয়ে আউটটা কি করা যেতে পারে? পসিবল ওয়ে আউট করা যেতে পারে যে এই পোস্টগুলো 25-এর পোস্টগুলো শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য রেখে দেওয়া, তারাই কম্পিট করবে। এবার এখানে আমাদের আরেকটা বিকল্প রাখা যেতে পারে। বিকল্পটা এরকম যে যদি 2016 কোনো ক্যান্ডিডেট
বলে যে না আমি এখানেই কম্পিট করবো, তাহলে সে করতে পারে। না হলে 2016 একটা ফেইথ অর্জন করা উচিত কমিশনের, যে না তোমাদের জন্য আমরা একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা নিচ্ছি, তোমাদের একটা পাস করার ব্যবস্থা করছি, তোমরা এখান থেকে সরে আসো, সরে এসে সেই নতুন পরীক্ষার মধ্যে তোমাদের সবারই যতগুলো পোস্ট আছে আমরা সেই পোস্টগুলো ক্রিয়েট করছি, ক্রিয়েট করে তোমাদেরকে সবাইকেই রিক্রুটমেন্টটা দেওয়া হবে, তাহলে আর কোনো সমস্যাটা নেই। তার মানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই পোস্টগুলো শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য রাখা, তারাই কম্পিট করবে, তারাই ইন্টারভিউ ডাক পাবে এবং তারাই কোয়ালিফাইড হবে, তাহলে তাদের দিক থেকে তারা আর কোনো সমস্যা করবে না, কোনো জটিলতা অ্যারাইজ করার কথা নয়। আচ্ছা, এবার 16 ক্যান্ডিডেটদের জন্য একটা ইমিডিয়েট যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে আবার গিয়ে বলা যে আমরা 16 ক্যান্ডিডেটদের এখন নিয়োগ করতে পারিনি, আপনারা এদেরকে এক্সটেন্ড করার একটা পারমিশন দেন, আমরা ইমিডিয়েট একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি। তারপর 16 ক্যান্ডিডেটদের জন্য যারা আছে তাদের জন্য একটা পরীক্ষা কন্ডাক্ট করা এবং এই পোস্টটা ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করে সেই পোস্টকে ওদেরকে কিন্তু পরীক্ষা একটা নেওয়া। এবং এই যে আমি যে কথাটা বলছি যে ওদেরকে কেন কম্পিটিশন করতে হবে, অর্থাৎ কেন ওদেরকে 30,000 বা 50,000 বা 1 লক্ষ ক্যান্ডিডেটদের সঙ্গে কেন কম্পিটিশন করতে দেওয়া হবে, ওদেরকে যে একটা কোয়ালিফাইং মার্কস রাখা হোক, দেখা গেল 60 পেলে কোয়ালিফাইড, ওরা সেই 60 ওরা যেন পায়, সেই 60% পায়, তাহলে ওরা পাস করলেই ওদেরকে আবার রিক্রুটমেন্ট দেওয়া হোক। ওদেরকে কেন কম্পিটিশন করতে হবে, কোনো কম্পিটিশনের জায়গায় তো ওদেরকে সুপ্রিম কোর্ট বলেনি আবার কম্পিটিশন করে আসো, এই জায়গাটা তো বলেনি, বলছে যে ওদেরকে একটা পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষার মাধ্যমে রিক্রুট করা হোক। তাহলে এই জায়গাটাই কিন্তু ওদের স্বার্থটাকে একমাত্র এদের স্বার্থটাকে সেভাবেই দেখা যেতে পারে। তাহলে আমাদের কি হবে, একটা যদি পরীক্ষা কন্ডাক্ট করে শুধু 16-র জন্য এবং সেটা যদি 16দেরকে বোঝানো যায়, এটা ফেইথ করানো যায়, তাহলে কিন্তু তারা সেই পরীক্ষাটা দিতে রাজি হবে এবং এই পরীক্ষা থেকে সরে আসবে, শুধু ফ্রেশার্সটা হয়ে গেল। এবং পরীক্ষার জটিলতা থাকছে না বলতে আমি যেটা বলতে যাচ্ছি যে তোমার ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিভাবে যে আমাদের যে পোস্টগুলো আছে সেগুলোতে আমরা কম্পিট করতে পারছি। এক্ষেত্রে একটাই সমস্যা, সেটা হচ্ছে কিন্তু পোস্ট বাড়ানো ছাড়া এর কোনো কিন্তু বিকল্প নেই। পোস্ট বাড়ানো, এবং যেহেতু প্রবলেমটা একদম গভীরে চলে গেছে, এই প্রবলেম থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল, আদৌ বেরোনো যাবে কিনা সেটা কিন্তু এখনো সমাধান নয়। এই যেরকম আমরা ওয়ে আউট করার একটা কথা বললাম, সেই পদ্ধতিতে ফাইনালি ওয়ে আউট এটার বিভিন্ন দিক একটা ভাবা যেতে পারে, কিন্তু এই পদ্ধতিতে করলে অনেকটাই সমস্যার সমাধান হবে মনে হয়। কারণ তারা তারা তো আর তখন যদি তারা একটা সিকিউরিটি পায় যে না আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়, কারণ তারা 16 ক্যান্ডিডেট এমন একটা পরিস্থিতি আছে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে আবার কি পরীক্ষা দিতে হবে, আমাদের কিরকম একটা কন্ডিশন দাঁড়াবে, যদি ওদেরকে বোঝানো যায় না তোমাদের জন্য একটা এরকম ডিপার্টমেন্টাল বা এরকম একটা পরীক্ষার ব্যবস্থা করা হবে যাতে তোমরা শুধু কোয়ালিফাইং মার্কসটা তুলবে, তাহলে যদি এই ফেইথটা করা যায় তাহলে কিন্তু তারা রাজি হবে। এবং মনে হয় ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু রাজি হবে না নতুন পরীক্ষার জন্য। কেন রাজি হবে না, দেখো রাজি হবে না একটা কারণেই, রাজি হবে না বলতে তারা আর বিশ্বাসই করতে পারবে না তাদের জন্য আরো নতুন কোনো পোস্ট তৈরি করে আর পরীক্ষা তৈরি করবে, এরা কোনো মতেই তারা রাজি হবে না। সুতরাং এই যে জটিলতাটা কিন্তু থেকেই যাবে। সুতরাং এই যে এই পরিস্থিতি থেকে বেরোনোর কিন্তু একটা অসম্ভব বলে মনে হচ্ছে। তবে এখানে কিন্তু একটা জিনিস যেটা ব্যাপার সেটা হচ্ছে গভর্নমেন্টের সদিচ্ছা। কিরকম সদিচ্ছা, যে গভর্নমেন্টের কিন্তু আদৌ সদিচ্ছা নেই এটা স্পষ্ট, কোনোভাবেই চেষ্টা করছে যে কোনোভাবেই ডিলে করা, কোনোভাবেই পিছিয়ে যাওয়া, এরকম একটা দৃষ্টিভঙ্গি সবসময় দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে কি করতে হবে, এই পোস্টগুলোকে ক্রিয়েট করতে হবে এবং তার জন্য কিন্তু রিক্রুটমেন্ট করার জন্য এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এই পোস্টগুলোর বাড়িয়ে তারপর সমস্যাটা কিন্তু সমাধান করতেই হবে। যেখানে বিহারে বছরে বছরে এত রিক্রুটমেন্ট হতে পারে, সেখানে আমাদেরকে এই কম সংখ্যক রিক্রুটমেন্ট দেওয়া যেতে পারে না, কম সংখ্যক পোস্ট বাড়ানো যেতে পারে না। কেন পোস্ট বাড়ানো যেতে পারে না? এটা কি শুধুমাত্র শিক্ষাকে ধ্বংস করার জন্য পোস্ট বাড়ানো যেতে পারে না? স্কুলগুলোর দিকে তাকানো যায় না, এই স্কুলগুলোর দিকে তাকানো যায় না একটা কারণেই, যে প্রত্যেকটা স্কুলে শিক্ষক সমস্যা, এই সাফিসিয়েন্ট শিক্ষক এই পোস্টের মধ্যে নেই, আমরা সেটা সবাই জানি। তাহলে কি করা যেতে পারে, আবার পোস্ট বাড়ানো হোক, স্কুলগুলোর দিকে নজর দেওয়া হোক, স্কুলগুলোর একটা ডেভেলপমেন্ট, যখনই একটা স্টেটের ডেভেলপমেন্ট দরকার, শিক্ষা ছাড়া কিন্তু কখনোই ডেভেলপমেন্ট হয় না। এই জায়গাটাকে বুঝতে হবে, এই জায়গাটাকে না বুঝলে প্রত্যেকটা স্টেপে গিয়ে দিনের পর দিন কিন্তু আরো এইরকম জটিলতা বেশি বাড়বে, সব ডিপার্টমেন্টেই বাড়বে।
কারণ যারা আছে তারা ঠিক মতো কন্ডাক্ট করতে পারছে না, যাদেরকে দেওয়া হয়েছে তারা কন্ডাক্ট করতে পারছে না। কাদেরকে তুলে আনা দরকার? একটা স্টেট চালাতে গেলে কিন্তু স্টেটের যে ক্রিমটা থাকবে, অর্থাৎ যারা কোয়ালিফাইড, যারা হাইলি কোয়ালিফাইড, যারা একদম খুব ভালো কোয়ালিটির, সেই কোয়ালিটি সম্পন্ন লোকগুলোকে তুলে আনতে হবে। কিন্তু স্টেট মেশিনারি আমরা কিন্তু দেখছি দিন দিন একদম লোয়ার কোয়ালিটিতে যাচ্ছে। তাহলে এই সমস্যাগুলো দিন দিন বাড়বে। আমরা আজকে যে সমস্যাটা দেখছি সেই সমস্যাটা কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে যদি আমাদের স্টেটের যারা সেই ভালো ভালো কোয়ালিফাইড ছেলেরা এরা যদি সেই জায়গাতে না আসে, তারা যদি তাদেরকে যদি সেই জায়গাতে নিয়ে কম্পিটিশন করে তাদেরকে নিয়ে না আসা হয়, দিন দিন কিন্তু এই প্রবলেমটা গভীরতর হবে। সুতরাং এভাবে রিক্রুটমেন্টটাকে কিন্তু একটা ভালো ভাবেই করতে হবে, যথেষ্ট মানে সিনসিয়ারলি করতে হবে, তাহলে কিন্তু স্টেটটাকে ডেভেলপমেন্ট করা যাবে। না হলে কিন্তু এই বাইরে থেকে দেখানো যে এরকম ডেভেলপমেন্ট হচ্ছে, এরকম ডেভেলপমেন্ট, এগুলো সব বাইরের খোলস। এটা দিয়ে ডেভেলপমেন্ট হয় না যদি ভিতটা মজবুত না হয়। বিশেষ করে যারা চালাবে তাদের ভিতটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। একটা নেতা 5 বছর থাকে, কিন্তু এই যে এই কর্মচারীরা তারা যদি ডেভেলপড না হয়, তারা যদি ভালো কোয়ালিফাইড না হয়, তাহলে কিন্তু স্টেট ভেঙে পড়তে, তাহলে স্টেটের ডেভেলপমেন্ট কিন্তু কখনোই সম্ভব নয়। আচ্ছা, এটাই আমাদের একটা সমস্যা। তা এই সমস্যা থেকে আমাদের জটিলতর সমস্যা, সেটা থেকে কিন্তু আমাদের বেরোয় আসা উচিত। তো সেটা আশা করি সেই সমস্যাগুলোর সমাধান হবে, বেরোবে, এবং সবাই এই সমস্যাটা বুঝবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস লার্ন ব্লুইং বার্ডস। স্টে টিউনড।